আজকে আমরা উচ্চতর গণিতে যে প্রমাণটা করব সেটা হচ্ছে ব্রহ্মগুপ্তের উপপাদ্য নামে পরিচিত। তাই এটা কোন উপপাদ্য নামে পরিচিত? ব্রহ্মগুপ্তের উপপাদ্য। এটা হচ্ছে উচ্চতর গণিতের তৃতীয় অধ্যায়ের একটি অন্যতম গুরুত্বপূর্ণ উপপাদ্য। তা এটা প্রমাণ করতে যে আমাদের যে ধারণাগুলো লাগবে সেই ধারণাগুলো আগে আমরা আলোচনা করব এবং ওই ধারণাগুলো আমরা ব্যবহার করে কিভাবে প্রমাণ করব সেটা আমরা পর্যায়ক্রমিকভাবে প্রমাণটা করব ওই ধারণাগুলো ব্যবহার করে। আচ্ছা, এখন আমরা আলোচনাটা করে নিচ্ছি বা ধারণাগুলো আমরা নেওয়ার চেষ্টা করি যে কি কি ধারণা আমরা এই ব্রহ্মগুপ্তের উপপাদ্যটা প্রমাণ করতে যে ব্যবহার করব। আমরা জানি যে বৃত্তস্থ কোণ, অর্থাৎ আমাদের বৃত্তস্থ কোণের ধারণা কিন্তু আমাদের আছে। বৃত্তস্থ কোণের ধারণা কি? বৃত্তস্থ কোণ হচ্ছে এমন একটি কোণ যে কোণের শীর্ষবিন্দু বৃত্তের পরিধির উপর অবস্থান করে। যেমন এ বি সি, এখানে একটা বৃত্ত অঙ্কন করা হয়েছে এবং তার মধ্যে একটা কিন্তু কোণ দেখলাম আমরা, এ বি সি। এবিসি হচ্ছে একটি কোণ। এখন এই কোণটাকে আমরা বলবো বৃত্তস্থ কোণ। এই কোণটাকে আমরা কি বলবো? বৃত্তস্থ কোণ। বৃত্তস্থ কোণ। এটার বৈশিষ্ট্য কি? এটার বৈশিষ্ট্য হচ্ছে এই এবিসি কোণের যে শীর্ষবিন্দু অর্থাৎ বি বিন্দুটা বৃত্তের পরিধির উপরে অবস্থান করে। বৃত্তের পরিধির উপর অবস্থান করে, এটা হচ্ছে বৃত্তস্থ কোণ। আর একটি বৃত্ত অসংখ্য সংখ্যক বৃত্তস্থ কোণ হতে পারে, কারণ পরিধির যে কোনো বিন্দুই কোণের যদি শীর্ষবিন্দু হয় তাহলে সেটা হবে বৃত্তস্থ কোণ। এটা একটা ধারণা। আর এটার একটা প্রাসঙ্গিক যে ধারণাটা আছে, যেমন চাপ, এসি হচ্ছে একটা চাপ, এই চাপের উপরে এবিসি কোণটা দণ্ডায়মান। এখন অপর একটি বৃত্তস্থ কোণ, এটা হচ্ছে এইসি, এটা হচ্ছে অপর একটি বৃত্তস্থ কোণ যেটাও কিনা এসি চাপের উপরে দণ্ডায়মান। সুতরাং যেহেতু এসি চাপের উপরে কোণ এবিসিও দণ্ডায়মান এবং কোণ এইসিও দণ্ডায়মান এবং দুটোই বৃত্তস্থ কোণ, সুতরাং এই কোণ দ্বয় সমান হবে। তাহলে কোণ এবিসি সমান সমান হবে কোণ এইসি। অর্থাৎ একই চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণ দ্বয় বা কোণগুলো পরস্পর সমান হয়। অর্থাৎ একই চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণ দ্বয় সমান হয়। শুধু দ্বয় বললে ভুল হবে, দ্বয় না, যতগুলো আমরা কোণ আঁকবো যদি তারা একই চাপের উপর দণ্ডায়মান হয় এই কোণগুলো হবে সমান। তাহলে একই চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণ সমান হয়। আমরা দ্বয় মিশিয়ে দিলাম, একই চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণ সমান হয়। এটা হচ্ছে মূল ধারণা। তাহলে আমরা বৃত্তস্থ কোণ কি সেটাও চিনলাম এবং জানলাম, এবং এই যে সম্পর্কটা সেটাও জেনে রাখলাম, কেননা এই ধারণাটা আমরা ব্যবহার করব। এতে গেল বৃত্তস্থ কোণের ধারণা এবং একই চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণের সম্পর্ক, যে কোণগুলো কি হয় সমান হয়। আর আরেকটি যে ধারণা সেটা হচ্ছে কি, দুটি রেখা যদি পরস্পরকে ছেদ করে, অর্থাৎ এবি রেখা আর সিডি রেখা পরস্পরকে পি বিন্দুতে ছেদ করবে, তা ছেদ বিন্দুতে উৎপন্ন কোণগুলো উৎপন্ন হলো আর কি, ছেদ বিন্দু উৎপন্ন কোণ সেটা হচ্ছে এ পি সি। আর এখানে কোণ তৈরি হলো চারটি, তার মধ্যে আমরা যদি এই কোণ দুটি নিলাম তাহলে এই কোণ দুটি হবে বিপরীত কোণ। এই কোণ দুটি হবে বিপরীত কোণ এবং বিপরীত কোণ পরস্পর সমান হয়। বিপরীত কোণ কি হয়? পরস্পর সমান হয়। এখন যদি এমন হয় যে এটা একটা ত্রিভুজ, এটা ত্রিভুজ, ঠিক আছে,
এটা হচ্ছে আরেকটি ত্রিভুজ। এখন দেখি এই যে দুটি ত্রিভুজ কিন্তু এখানে অঙ্কন করা হলো, তাহলে এই যে এখানে একটা কোণ উৎপন্ন হলো এবং এখানে কোণ উৎপন্ন হলো, যদি এটা একটি সরলরেখা, এটা একটা সরলরেখা, তাহলে কিন্তু এই বিপরীত কোণের ধারণার সাথে কিন্তু এই কোণ দুটি ধারণা মিলে যায়। সেই ক্ষেত্রে এই কোণ দুটি হবে সমান। কেন? আমরা জানি বিপরীত কোণ সমান হয়, বিপরীত কোণ কি হয়? সমান হয়। তাহলে একই চাপের উপর দণ্ডায়মান বিধ্বস্ত কোণ সমান হয় আর বিপরীত কোণও সমান হয়। আর আরেকটি যে ধারণা যে যে কোনো ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি হয় 180 ডিগ্রি, এটা হচ্ছে বহুল ব্যবহৃত ধারণা এবং এটা আমরা কিন্তু সবাই জানি যে একটি ত্রিভুজের তিন কোণের সমষ্টি হয় 180 ডিগ্রি। আর লম্ব ধারণা, একটি রেখার উপর অপর একটি রেখা খারাপভাবে দণ্ডায়মান হলো আর এই কোণটা হলো 90 ডিগ্রি। তাহলে একটি রেখার উপরে অপর একটি রেখা খারাপভাবে দণ্ডায়মান হলো আর এই উৎপন্ন কোণটা যদি 90 ডিগ্রি হয় তাহলে কিন্তু এটাকে লম্ব বলবো। তাহলে এটা হচ্ছে কি? লম্ব। এটা হচ্ছে লম্ব। এই হচ্ছে লম্বের ধারণা। তাহলে এই যে ধারণাগুলো আমরা জানলাম, এখন এই ধারণাগুলো আমরা ব্যবহার করব। আর আরেকটি ধারণা আমাদের জানা দরকার, এটা আমরা জানি, তারপরে একটু আলোচনা করে নেই। যেমন এটা পি কিউ আর, ধরে নিচ্ছে যে পি কিউ আর হচ্ছে একটা ত্রিভুজ এবং পি কিউ সমান হচ্ছে পি আর। এই ত্রিভুজের বাহু দুটি সমান আর সমান সমান বাহুর বিপরীত কোণ দ্বয় সমান, সেই ক্ষেত্রে হবে পি কিউ আর সমান হচ্ছে পি আর কিউ। যেহেতু পি কিউ এবং পি আর সমান, সুতরাং পি কিউ আর সমান হবে পি আর কিউ, সমান সমান বাহুর বিপরীত কোণ দ্বয় সমান। এই ধারণাটা এখানে ব্যবহার করা হবে। তা দেখা গেল যে যে ধারণাগুলো এখানে আমরা ব্যবহার করব মোটামুটি সে ধারণা আমরা কম বেশি সবাই জানি, কারণ এগুলো সাধারণ গণিতে এই ধারণাগুলো আমরা ব্যবহার করে অনেক উপপাদ্যের প্রমাণে আমরা করছি। আর ওই ধারণাগুলো আমরা আজকের এই উচ্চতর গণিতের বর্গমূলের উপপাদ্যে ব্যবহার করব। এখন আমাদের যে মূল আলোচনার বিষয়, অর্থাৎ যে বিষয়টা আমরা প্রমাণ করব, অর্থাৎ উপপাদ্যটা, এই উপপাদ্যটা আমরা জেনে নেই। আর জেনে নিয়ে এটাকে আমরা চিত্রের সাহায্যে ব্যাখ্যা করার দাঁড় করানোর চেষ্টা করি বা চিত্রের সাহায্যে বোঝার চেষ্টা করি এবং ওই চিত্রটা ব্যবহার করে আমরা চেষ্টা করব এই ধারণাগুলো ব্যবহার করার মাধ্যমে আমাদের বর্গমূল উপপাদ্যটা আমরা প্রমাণ করতে পারি কিনা। আর এখানে প্রাসঙ্গিক একটি ধারণা লাগবে বর্গমূল উপপাদ্যটা বুঝতে গেলে, যে বৃত্তে অন্তর্লিখিত চতুর্ভুজের যে একটি ধারণা আছে, এই ধারণাটা আমাদের এখানে বুঝতে হবে। কেন বর্গমূল উপপাদ্যটা যখন আমরা আলোচনা করতে যাব তখন বৃত্তে অন্তর্লিখিত চতুর্ভুজের বিষয়টা চলে আসবে। তাহলে আমরা যদি পূর্বে বিষয়টা ভালো মতো বুঝে নেওয়ার চেষ্টা করি তাহলে আমাদের উপপাদ্যটা বুঝতে সুবিধা হবে। আচ্ছা, বৃত্তে অন্তর্লিখিত চতুর্ভুজ। এখন বৃত্তে অন্তর্লিখিত চতুর্ভুজ হচ্ছে আমরা একটা চতুর্ভুজ, আমরা জানি যে কোনো চতুর্ভুজের বাহু থেকে 4টা, শীর্ষবিন্দু থাকে 4টা। মানে 4টি শীর্ষবিন্দু যদি বৃত্তের পরিধির উপর অবস্থান করে, এখানে বৃত্তে অন্তর্লিখিত চতুর্ভুজের ধারণা যদি আমরা আলোচনা করতে চাই তাহলে প্রথম শর্ত হচ্ছে চতুর্ভুজটা থাকবে বৃত্তের অভ্যন্তরে, এটা হলো প্রথম শর্ত। আর দ্বিতীয় শর্তটা হচ্ছে যে শীর্ষবিন্দুগুলো থাকবে বৃত্তের পরিধির উপরে, অর্থাৎ 4টা শীর্ষবিন্দু বৃত্তের পরিধির উপর থাকতে হবে। যেমন এ বি সি ডি, এখানে একটা বৃত্ত, এই বৃত্তে এ বি সি ডি এই 4টি বিন্দু কি আছে? বৃত্তের পরিধির উপরে অবস্থান করতেছে। এই 4টি বিন্দুই বৃত্তের পরিধির উপরে আছে। তাহলে এই এ বি সি ডিটা হচ্ছে বৃত্তের অন্তর্লিখিত চতুর্ভুজ। কারণটা কি? শীর্ষবিন্দু আছে বৃত্তের পরিধির উপরে। এটা হচ্ছে বৃত্তে অন্তর্লিখিত চতুর্ভুজের ধারণা। তাহলে আমরা এখন মূল প্রমাণে চলে আসি এবং প্রথমে বোঝার চেষ্টা করি যে বর্গমূল উপপাদ্যটাতে কি বলা হয়েছে বা কি প্রমাণ করতে বলা হয়েছে। আচ্ছা, বৃত্তে অন্তর্লিখিত কোন চতুর্ভুজের কর্ণ দুইটি যদি পরস্পর লম্ব হয়, চতুর্ভুজের কর্ণ তো আমাদের ধারণা আছে যে বিপরীত কৌণিক বিন্দু দ্বয় সংযোজক রেখা,
অর্থাৎ এটা এ বি সি ডি হচ্ছে একটা চতুর্ভুজ। আমরা যদি এসি যোগ করি তাহলে একটি কর্ণ হয়, আর যদি বিডি যোগ করি আর একটি কর্ণ হয়। তাহলে এসি আর বিডি কিন্তু কর্ণ, অর্থাৎ বিপরীত কৌণিক বিন্দুদ্বয় সংযোজক রেখা, সেটা হচ্ছে চতুর্ভুজের কর্ণ। তাহলে আমরা কর্ণ জেনে গেলাম। এখন আমরা আবার প্রমাণে আসি। বৃত্ত অন্তর্লিখিত কোনো চতুর্ভুজের কর্ণ দুটি যদি পরস্পর লম্ব হয়, অর্থাৎ কর্ণ দুটি কি হবে? পরস্পর লম্ব হবে, অর্থাৎ একটি অপরটির উপর লম্ব হবে, কর্ণ দুটি পরস্পর লম্ব হবে। আচ্ছা, তবে তাদের ছেদবিন্দু হতে কোনো বাহুর উপর অঙ্কিত লম্ব, অর্থাৎ ছেদবিন্দু, দেখি এটা একটা হচ্ছে চতুর্ভুজ যার কর্ণ দুটি হলো পরস্পর লম্ব। এখন ছেদবিন্দু হতে কোনো বাহুর উপর আমরা লম্ব অঙ্কন করলাম, এই যে লম্ব অঙ্কন করলাম, হতে কোনো বাহুর উপর অঙ্কিত লম্ব বিপরীত বাহুকে, তাহলে এই বাহুটা আমরা নাম দেই এ বি সি ডি, আর এখানে দিলাম ও, আর এখানে দিলাম ই। তাহলে কি করলাম? যে এসি এবং বিডি একটা হলো চতুর্ভুজের দুটি কর্ণ যারা পরস্পরকে লম্বভাবে ছেদ করছে। আচ্ছা, আর যে বিন্দুতে ছেদ করছে কর্ণ দুটি, ওই বিন্দু থেকে এডি বাহুর উপর আমরা ওই লম্ব আঁকলাম। এখন এই ওই লম্ব তার বিপরীত বাহুকে, অর্থাৎ ওই লম্বকে যদি আমরা বিপরীত দিকে বর্ধিত করি, তাহলে এডি এর বিপরীত বাহু কি? বিসি, বিসি কে সমদ্বিখণ্ডিত করবে, অর্থাৎ বিসি বাহুটা সমদ্বিখণ্ডিত হবে, অর্থাৎ বিএফ সমান সিএফ হবে। এটাই হচ্ছে উপপাদ্যের মূল বিষয়টা। আমি আবার বলতেছি, এখানে বিষয়টা কি দাঁড়ালো? যে বৃত্তে অন্তর্লিখিত কোনো চতুর্ভুজ, অর্থাৎ এই চতুর্ভুজটা বৃত্তে যদি অন্তর্লিখিত হয়, কর্ণ দুইটি পরস্পর লম্ব হবে, হলে কর্ণ দুটি মানে এসি আর বিডি পরস্পর লম্ব, অর্থাৎ এই যে কোণটা, এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি। তাহলে ছেদবিন্দু থেকে আমরা এডি বাহুর লম্ব আঁকলাম। এই লম্বটাকে যদি আমরা বিপরীত দিকে বর্ধিত করি বা বিপরীত দিকে বাড়াই দেই, তাহলে এডি এর বিপরীত বাহুকে বিসি, বিসি বাহুটা সমদ্বিখণ্ডিত হবে, অর্থাৎ বিএফ সমান সিএফ হবে। এই হচ্ছে বর্গক্ষেত্রের উপপাদ্যের মূল বিষয়। অর্থাৎ আমাদের প্রমাণ করতে হবে কি এই বিসি বাহুটা সমদ্বিখণ্ডিত হয়েছে, এটা আমাদের প্রমাণ করতে হবে। এখন আমরা প্রমাণের জন্য একটা চিত্র অঙ্কন করি। প্রথমে আমাদের কি লাগবে? বৃত্ত অন্তর্লিখিত চতুর্ভুজ। তাহলে সুতরাং প্রথমে একটি বৃত্ত এঁকে নিলাম। আচ্ছা, এখানে কিন্তু বলছে কর্ণ দুটি পরস্পর লম্ব হয়। তাহলে আমরা প্রথমেই করব কি? কর্ণ দুটি এঁকে নিলাম, এ বি সি ডি, এটা যেহেতু লম্ব হবে, তারপরে আমরা যোগ করে নেই, চতুর্ভুজ শেপটা দিই আর কি। আমাদের কিন্তু চিত্র হয়ে গেল। আমরা কি করলাম? আমাদের অঙ্কন করার সুবিধার্থে প্রথমে কর্ণ দুইটি লম্ব আকার দিলাম, লম্ব নিলাম, যে এসি আর বিটি। তারপরে আমরা এ বি সি ডি একটি চতুর্ভুজ পেলাম। তাহলে কিন্তু এ বি সি ডি এসব বৃত্তে অন্তর্লিখিত চতুর্ভুজ যার কর্ণ এসি এবং বিডি ও বিন্দুতে ছেদ করে। এখন ও বিন্দু থেকে এডির উপরে একটু লম্ব অঙ্কন করি। লম্ব অঙ্কন করা হলো। এখন এটা যদি আমরা বিপরীত দিকে বাড়ায় দিলাম, এফ বিপরীত দিকে বাড়ায় দিলাম, তাহলে এখন এই বিপরীত বাহুটা হবে কি? সমদ্বিখণ্ডিত হবে। আচ্ছা, এখন হচ্ছে আমরা বিশেষ নির্বাচন করি। মনে করি এবিসিডি একটি বৃত্তে অন্তর্লিখিত চতুর্ভুজ। অন্তর্লিখিত চতুর্ভুজ মনে করলাম কি এবিসিডি একটি বৃত্তে অন্তর্লিখিত চতুর্ভুজ। ইহার কর্ণ এসি ও
বিডি পরস্পর লম্ব, পরস্পর লম্ব। কোন দুটি যদি পরস্পর লম্ব হয় তাহলে কোন এসি আর বিডি কি পরস্পর লম্ব। তাহলে এসি আর বিডি এর ছেদ বিন্দু ও হতে এডি এর উপর অঙ্কিত লম্ব হচ্ছে ও ই। আমরা কি লিখলাম একবার দেখি, যে মনে করি এবিসিডি একটি বৃত্ত অন্তর্গত চতুর্ভুজ, ইহার কর্ণ এসি ও বিডি পরস্পর লম্ব। কেন? কর্ণ দুটি যদি পরস্পর লম্ব হয় আর এসি আর বিডি এর ছেদ বিন্দু ও হতে এডি এর উপরে অঙ্কিত লম্ব হচ্ছে ও ই। এখন দেখি আমরা লম্ব অঙ্কন করছি, এই যে ছেদ বিন্দু ও হতে এডির উপর লম্ব অঙ্কন করছি ও ই, তাহলে এডি এর বিপরীত বাহু কি বিসি, তাহলে বিসি বাহুটা কি এই লম্ব দ্বারা সমদ্বিখণ্ডিত হবে, তাই কিন্তু বলা হয়েছে উপর অঙ্কিত লম্ব বিপরীত বাহুকে সমদ্বিখণ্ডিত করে। তাহলে প্রমাণ করতে হবে যে বিএফ সমান সিএফ, এটা আমাদের প্রমাণ করতে হবে। আর এর প্রমাণে আমাদের অঙ্কনের কোনো প্রয়োজন নাই। আমাদের যে চিত্রটা আছে, অর্থাৎ আমরা প্রশ্ন অনুযায়ী যে চিত্রটা অঙ্কন করছি বা উপাদের সাধারণ নির্বাচন অনুযায়ী চিত্রটা অঙ্কন করছি সেটাই যথেষ্ট, আমাদের আর এক্সট্রা কোনো চিত্র বা চিত্রের কোনো কাজ করতে হবে না। এই জন্য এখানে আমাদের অঙ্কন লাগবে না। আমরা এই জন্য আমরা কি করবো, সরাসরি প্রমাণে চলে যাব। প্রমাণ। এখন আমরা একটা বিষয় খেয়াল করি, এটা হচ্ছে ত্রিভুজ এ ও ই, ত্রিভুজ এ ও ই এ। প্রমাণটা খুব ভালো মতো খেয়াল করতে হবে। প্রমাণটা খুব একটা কঠিন প্রমাণ না, একটু ভালো করে খেয়াল করলে খুব ভালো মতো বোঝা যাবে। আচ্ছা, এখন দেখি ত্রিভুজ এ ও ই এ কি হচ্ছে, ওই কিন্তু এডির উপর লম্ব, আমরা ওই লম্ব অঙ্কন করছি, এই যে লম্ব হলো ওই, সুতরাং এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি। তাহলে কোণ এ ই ও সমান সমান হচ্ছে 90 ডিগ্রি। আর এই কোণটা যদি 90 ডিগ্রি হয় তাহলে অপর দুটি কোণ তারা কারা, তারা হচ্ছে ও এ ই আর এ ও ই। এই কোণ দুটোর সমষ্টি কি হবে, 90 ডিগ্রি হবে। তাহলে অতএব কোণ এ ও ই যোগ কোণ হচ্ছে ও এ ই সমান সমান 90 ডিগ্রি। যেহেতু একটি ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি 90 ডিগ্রি, তাদের মধ্যে একটি কোণ 90 ডিগ্রি, তা দেখেন তো বোঝা যাচ্ছে যে অপর দুই কোণের সমষ্টিও 90 ডিগ্রি হবে। আবার এখানে কিন্তু উল্লেখ করা হয়েছে যে এসি আর বিডি অর্থাৎ কর্ণদ্বয় পরস্পর লম্ব। যদি কর্ণদ্বয় পরস্পর লম্ব হয় তাহলে এ ও ডি, এই যে কোণটি এ ও ডি, এটা 90 ডিগ্রি হবে। তাহলে কোণ হচ্ছে এ ও ডি সমান সমান 90 ডিগ্রি। বা আর আমরা চিত্রটা খেয়াল করি, এ ও ডির ক্ষেত্রে আমরা কি লিখতে পারবো, এ ও ডি এখানে লিখতে পারবো এ ও ই যোগ হচ্ছে ডি ও ই, আমরা লিখতে পারবো হচ্ছে এ ও ই যোগ ডি ও ই সমান সমান 90 ডিগ্রি। আমরা কিন্তু এটা লিখতে পারবো, কারণ এ ও ডি অর্থাৎ এ ও ই আর ডি ও ই যোগ করলে কিন্তু এ ও ডি কোণটি পাওয়া যাচ্ছে। এবং চিত্র, এই জ্যামিতিক যে প্রমাণগুলো আছে সেটা অবশ্যই আমাদের চিত্রটা খুব ভালো মতো খেয়াল করতে হবে এবং চিত্রটা ভালো মতো খেয়াল করে কিন্তু প্রমাণ করার চেষ্টা করতে হবে। আচ্ছা, চিত্রটা যদি আমরা ভালো করে খেয়াল করি তাহলে এ ও ডি এই কোণটা 90 ডিগ্রি, আর এ ও ডি মানে কি এ ও ই যোগ ডি ও ই লিখলাম। এখন আমরা খেয়াল করি এই যে এই দুটি কোণেরও সমষ্টি 90 ডিগ্রি আর এখানকার এই দুটি কোণের সমষ্টিও 90 ডিগ্রি। তাহলে কি আমরা বলতে পারবো অতএব কোণ এ ও ই যোগ কোণ এ ও ই সমান সমান কোণ হচ্ছে এ ও ই যোগ কোণ ডি ও ই। আমরা কিন্তু এটা বলতে পারবো।
যেহেতু এখানেও 90 ডিগ্রি সমষ্টি কোণ দুটির, এই ক্ষেত্রে কোণ দুটির সমষ্টি 90 ডিগ্রি, তাহলে এদের সমষ্টিগুলো সমান বললাম। আচ্ছা, এখন দেখি উভয় পক্ষে কিন্তু কোণ AOE বিদ্যমান। কোণ AOE, এ পক্ষ কোণ AOE, তার দুই পাশ থেকে কোণ AOE যদি আমরা বাদ দেই তাহলে হয়ে যাচ্ছে কোণ কোণ OAE সমান হচ্ছে কোণ DOE। এই কোণ দুটি সমান হয়ে যাচ্ছে। অর্থাৎ আমরা এখন একটু খেয়াল করি চিত্রে OAE, অর্থাৎ এই কোণটি টিক দিলাম একটা বোঝার সুবিধার্থে। আর DOE এই যে এই কোণটি, এই কোণ দুটি কি হলো, সমান হয়ে গেল। আমরা কিন্তু এখানে এটা প্রমাণ করতে পারলাম। তাহলে আমাদের এই যে কাজটা কিন্তু হয়ে গেল। আমরা কি করতে পারলাম, DOE আর OAE এই কোণ দুটি সমান দেখাতে পারলাম। আচ্ছা, এরপর এখন আমরা খেয়াল করি এই যে DOE অর্থাৎ BD আর EF রেখা বর্ধিত করলে এই যে কোণ একটা পাওয়া গেল, এটা হলো BOF। এই কোণ দুটি কিন্তু বিপরীত কোণ, অর্থাৎ কোণ DOE সমান সমান কোণ হচ্ছে BOF। এরা কি কোণ, বিপরীত কোণ। তাহলে এখানে একটা আমরা টিক দিলাম। এই টিকগুলো কিন্তু আমরা বোঝার সুবিধার্থে দিচ্ছি যে কোণ DOE হচ্ছে আর কোণ BOF সমান, এরা বিপরীত কোণ বলে। তাহলে এ পর্যন্ত বোঝা গেল। আবার এখন আমরা একটা বিষয় খেয়াল করি যে সিডি চাপটা খেয়াল করি। সিডি চাপ, এই যে সিডি চাপ, সিডি চাপের উপরে কোন কোন দণ্ডায়মান, এই যে এই কোণটি দণ্ডায়মান, অর্থাৎ CAD, যেটাকে আমরা OAE বলতেছি, আর ওটাও হলো CAD, এই কোণটি আছে। আর এই সিডি চাপের উপর কিন্তু আরেকটি কোণ আছে, এই যে কোণটি CBD। তাহলে একই চাপের উপর দণ্ডায়মানকে CAD আর হলো CBD, আবার একই চাপ CD এর উপর দণ্ডায়মান হওয়ায় কোণ হচ্ছে CAD সমান কোণ হচ্ছে CBD। এই কোণ দুটি সমান। কারণ আমরা তো এই প্রমাণ শুরু করার আগে যে আলোচনাটা করছি সেখানে এটা আমরা শিখে নিছি বা জেনে নিছি যে একই চাপের দণ্ডায়মান বিধ্বস্ত কোণ সমান হয়। তাহলে CAD এবং CBD এই কোণ দুটি কিন্তু সমান হলো, CAD আর CBD। আচ্ছা, CAD কোণ কিন্তু OAE, তাহলে OAE। আর CBD এর ক্ষেত্রে কি লিখতে পারবো, CBD কি লিখতে পারবো, OBF। এখানে কিন্তু OBF লেখা যাবে, OBF লিখতে পারবো। আচ্ছা, তাহলে OBF আর OEE হচ্ছে এখন দেখি OAE সমান হলো DOE, এই যে এই কোণটি সমান, কি কোণ সমান, DOE। তাহলে এখানে আমরা লিখবো DOE কোণ হচ্ছে DOE সমান সমান কোণ OBF। এই যে OAE সমান হলো DOE, আমরা OE এর ক্ষেত্রে লিখলাম DOE। আবার এইখানে আরেকটি যে ধারণা, DOE কার সমান, BOF এর সমান, তাহলে এখানে আমরা BOF লিখতে পারবো। তাহলে অতএব কোণ BOF সমান সমান কোণ OBF। এই যে একটা ধারণা পেয়ে গেল। তাহলে কি হলো, BOF সমান সমান হলো OBF। তাহলে কি হচ্ছে, BOF আর OBF এই কোণ দুটি কিন্তু আমরা সমান পেলাম। এটা তোমরা বোঝা গেছে কি কাজটা করা হলো।
আমরা এখানে কি করলাম, প্রথমে এই যে এই ত্রিভুজটার এই কোণ দুটির সমষ্টি 90° দেখাইলাম। তারপরে এই কোণটা যেহেতু 90°, তাহলে এই কোণ দুটির সমষ্টি আমরা 90° দেখালাম। তাহলে এই কোণ দুটির সমষ্টি যেহেতু 90 এবং এদেরও সমষ্টি 90, তাহলে এদেরকে সমান দেখায় আমরা কোণ OAE সমান কোণ DOE দেখালাম। আচ্ছা, তারপরে আমরা চিত্র খেয়াল করে কি দেখলাম, যে DOE আর BOF হচ্ছে বিপরীত কোণ, তাহলে কোণ দ্বয় সমান হলো। এরপর একই চাপ সিডির উপর দণ্ডায়মান হওয়ার জন্য আমরা CAD আর CBD কে সমান দেখালাম। তারপর CAD আর OAE একই কোণ, আর CBD আর OBF এই কোণ দুটি একই। তারপরে আমরা এই যে এখানে যে প্রমাণ করে রাখছি OAE সমান DOE, আমরা OAE এর ক্ষেত্রে DOE লিখলাম, আর OBF তো থেকে গেল। আর এই যে এখানে এই ধাপে যে DOE আর BF সমান বিপরীত কোণ, এই জন্য DOE এর ক্ষেত্রে লিখলাম BOF সমান OBF। তাহলে আমরা কিন্তু এই ধারণাটা পেয়ে গেলাম যে এই কোণ দুটি সমান। তাহলে আমরা কি পেলাম, কোণ BOF সমান সমান কোণ হচ্ছে OBF। এখন আমরা খেয়াল করে তো দেখি ত্রিভুজ BOF এ, এখন ত্রিভুজ BOF এ কোণ BOF সমান সমান কোণ হচ্ছে OBF। তা ত্রিভুজ BOF এ কি বলা হচ্ছে, BOF সমান OBF। তাহলে এখন খেয়াল করে দেখি এই যে BOF আর OBF তার সমান সমান কোণের বিপরীত বাহুদ্বয় কি হয়, সমান হয়, বা সমান সমান বাহুর বিপরীত কোণদ্বয় সমান হয়। তার সমান সমান কোণের বিপরীত বাহুদ্বয় সমান হবে। তাহলে BOF এর বিপরীত বাহু কি, BOF এর বিপরীত হলো BF, আর OBF এর বিপরীত বাহু হলো OF। তাহলে এই বাহুদ্বয় কি হলো, সমান হলো, BF সমান OF। আমরা BF সমান OF কিন্তু প্রমাণ করে ফেললাম, BF সমান OF। আচ্ছা, এখন আমরা একটা বিষয় খেয়াল করে দেখি, আমরা যদি হুবহু একই ধারণা প্রয়োগ করি, আমরা যেভাবে BF সমান OF দেখালাম এই ধারণাটা যদি এখানে প্রয়োগ করি, তাহলে কিন্তু আমরা দেখাতে পারবো হচ্ছে কি OF সমান CF, OF এবং CF সমান দেখাতে পারবো যদি আমরা হুবহু একই ধারণা এখানে প্রয়োগ করতে পারি। আচ্ছা, যেমন সেটা কি হবে, একই ধারণাটা আমরা কিভাবে প্রয়োগ করব, যেমন আমরা দেখি এই যে ত্রিভুজটি, এখন ত্রিভুজ হচ্ছে DOEA, একই ধারণা প্রয়োগ হবে, তাও আমরা ধারণাটা একবার দেখে নিই। যদিও এখন আমরা বুঝতে খুব একটা সমস্যা হবে না, কেন ধারণা মোটামুটি একই, মনে হবে যে অনেকটা রিভিশন দিচ্ছি। যেমন দেখি আমরা DOE এই ত্রিভুজে কিন্তু হচ্ছে কোণ OED সমান সমান হচ্ছে 90°। তাহলে OED 90°, তাহলে অতএব কি হবে, অতএব কোণ হবে হচ্ছে DOE যোগ কোণ, এই যে DOE যোগ কোণ হচ্ছে ODE সমান সমান 90°। আচ্ছা, কি হলো কোনটা, এখানে হলো এমন যে আমরা ত্রিভুজের হচ্ছে DOE, এই DOE তে কি হলো OED হচ্ছে 90°। তাহলে OED যদি 90° হয়, তাহলে অপর দুই কোণ কি কি, সেটা অপর দুই কোণ হচ্ছে আমাদের এখানে DOE আর ODE, এই কোণ দুটো হবে 90°, এটা গেল। আচ্ছা,
এরপর আমরা দেখি যে এই যে কোণ দুইটি, এই কোণ এবং হচ্ছে এই কোণ, আচ্ছা এখন আমরা দেখি যে এই কোণ দুটির সমষ্টি কত, 90 ডিগ্রি, অর্থাৎ এ ও ই আর হচ্ছে ডিওই, এ ও ই যোগ হচ্ছে ডিওই, ডিওই সমান সমান 90 ডিগ্রি। কেন এই কোণ দুটির সমষ্টি 90 ডিগ্রি? কারণ হচ্ছে কোণ এ ও ডি সমান সমান 90 ডিগ্রি। যেহেতু এ ও ডি সমান সমান 90 ডিগ্রি, আর এ ও ডি থেকে পাওয়া যায় কোণ এ ও ই যোগ ডিওই 90 ডিগ্রি, তাহলে এখানে কি হচ্ছে, এই কোণ দুটি 90 ডিগ্রি, এই কোণ দুটি 90 ডিগ্রি, তাহলে আমরা এই কোণ দুটিকে সমান দেখাতে পারতেছি। আচ্ছা আমরা এখন দেখাই, তাহলে অতএব কোণ ডিওই যোগ কোণ ওডিই সমান সমান হচ্ছে এওই যোগ কোণ ডিওই, এন্ড ডিওই ডিওই দুই পাশে আছে, দুই পাশ থেকে এটা বাদ দিলাম, তাহলে হয়ে যাচ্ছে ওডিই সমান সমান কোণ এওই। আমরা এই কোণ দুটি সমান দেখাতে পারলাম। এখন আমরা খেয়াল করি ও ডিই আর এওই, আচ্ছা কারণ এ ও ই এই যে কোণটা আসলো, এই কোণটা আর এই যে এই কোণটা, এই কোণ দুটো কিন্তু বিপরীত কোণ, এ ও ই আর সিও এফ, তাহলে হচ্ছে এ ও ই সমান সমান কোণ সিও এফ, কেন সমান বিপরীত কোণ, এই কোণ দুটো হচ্ছে বিপরীত, এ ও ই সমান সিও এফ, তাহলে এ ও ই সমান সিও এফ হচ্ছে বিপরীত কোণ। এখন আরেকটি বিষয় আমরা খেয়াল করি, এখানে আমরা কি প্রমাণ করছি, ও ডিই, ও ডিই অর্থাৎ এই কোণটি, আচ্ছা এই কোণটি যে আমরা যে খেয়াল করি, তাহলে এখন আমরা এই যে বৃত্তচাপ নেই, এবি চাপ, আর এবি চাপ নিলে এবি চাপের উপর কিন্তু এই কোণটিও দণ্ডায়মান আর এই কোণটিও দণ্ডায়মান, অর্থাৎ হচ্ছে ও সি এফ আর এখানে হচ্ছে এ ডি ও, এ ডি ও বা ও ডি ই, তাহলে একই চাপ এ বি এর উপর দণ্ডায়মান, অতএব কোণ হবে কি এ ডি বি সমান সমান কোণ হবে এ ডি বি, আর এখানে কোণ হচ্ছে এ সি বি, এ সি বি। এই দুটি কোণ কেন সমান? একই চাপের উপরে দণ্ডায়মান বলে। এখন এ ডি বি কে কি লিখতে পারি, এ ডি বি যা, আর এখানে আমরা লিখতেছি ও ডি ইও কিন্তু তাই, তাহলে ও ডি ইও তাই। আর এসিবি কে কি লিখতে পারি, এসিবি কে লিখতে পারি আমরা, দেখি এ সি বি এই কোণটি, এখানে লিখতে পারি আমরা ও সি এফ, এই কোণটাকে আমরা লিখতে পারি ও সি এফ, বা এন্ড ও ডি ই কোনটা, এটা হচ্ছে এ ও ই, এটা হচ্ছে কি এ ও ই, এই কোণ দুটো আমরা সমান প্রমাণ করে রাখছি, তাহলে এখানে আমরা লিখলাম এ ও ই সমান সমান কোণ ও সি এফ। আরেকটি ধারণা এই যে এখানে প্রমাণ করা আছে যে এওই সমান হলো সিও এফ, তাহলে এওই এর ক্ষেত্রে লিখতে পারি সিও এফ, তাহলে সিও এফ সমান সমান ও সি এফ, এই যে আমাদের চলে আসলো, কি আসলো, সিও এফ সমান সমান ও সি এফ। এখন ত্রিভুজ আমরা নিব হলো সিও এফ, সিও এফ এ
কোণ সিওএফ সমান সমান কোণ হচ্ছে ওসিএফ, অতএব সমান সমান কোণের বিপরীত বাহু সমান। তাহলে সিওএফ কোথায়? সিওএফ এর বিপরীত হলো সিএফ, আর ওসিএফ, আর ওসিএফ এর বিপরীত বাহু হচ্ছে ওএফ। সমান সমান কোণের বিপরীত বাহু সমান হয়, তাহলে সিএফ সমান ওএফ হলো। আচ্ছা, আমাদের প্রমাণে আমরা শেষ ভাগে চলে আসছি। এখানে কি ছিল? বিএফ সমান ওএফ, আর এখানে আসলে সিএফ সমান ওএফ। বিএফ সমান সি, বিএফ সমান ওএফ আর সিএফ সমান ওএফ। তাহলে অতএব কি আমরা লিখতে পারবো? অতএব সিএফ সমান ওএফ আর ওএফ সমান হচ্ছে বিএফ, বা সিএফ সমান বিএফ। তাহলে সিএফ সমান বিএফ হলো, অর্থাৎ বিসি বাহু সমদ্বিখণ্ডিত হলো, যেটা কিনা এডি বাহুর বিপরীত বাহু। আমরা দ্বিতীয় ধাপে যে কাজটা করলাম, অর্থাৎ সিএফ সমান ওএফ দেখালাম, এটা কিন্তু আমরা যদি খেয়াল করি তাহলে কিন্তু আমরা বুঝতে পারবো, খুব ভালো মতো বুঝতে পারবো যে প্রথম ধাপে যে আমরা কাজটা করছি হুবহু সেই ধারণাটা কিন্তু এখানে ব্যবহার করা হয়েছে। মনে হচ্ছিল যে আমরা এটা একবার রিভিশন দিচ্ছি। অর্থাৎ প্রথম ধাপে যে আমরা প্রমাণটা করছি, অর্থাৎ বিএফ সমান ওএফ, এখানে আমরা পর্যায়ক্রমিকভাবে যে ধারণাগুলো ব্যবহার করছি সেই হুবহু একই ধারণায় কিন্তু আমরা ব্যবহার করলাম সিএফ সমান ওএফ প্রমাণ করতেছে। তাহলে মনে হয় এই যে আমাদের বর্গগত যে উপপাদ্যটা, এটা যে আলোচনা করা হলো এবং প্রমাণ করা হলো, মোটামুটি বুঝতে পারা গেছে। আর যদি কোনো সমস্যা থেকে থাকে, যে কোনো ক্ষেত্রে হয়তো বুঝতে সমস্যা হতেই পারে এটা, তাহলে এটা কমেন্ট করে জানাতে পারো। তাহলে এটা একটা রিভিউ ক্লাস নেওয়া যাবে, আর রিভিউ ক্লাসে আমরা যে কমেন্ট যেভাবে আসবে সেভাবে ক্লাসটা নেওয়া যেতে পারে। তাহলে আজকে এই পর্যন্তই, ধন্যবাদ।